প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখনও সাধারণ ক্লাসে ফিরতে পারি নাই, সুতরাং আমাদেরকে অনলাইনে এখনও ক্লাস নিতে হচ্ছে। তো আমরা তোমাদের থার্ড ইয়ার অনার্সের আজকে একটা ক্লাস আমি নিব, সেটা হচ্ছে বায়োসাইকোলজি PSY 307। আমরা এর আগে 4টা লেকচার শেষ করছিলাম। সর্বশেষ আমরা কি আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? স্পাইনাল কর্ড, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা অংশ, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ডের যে স্ট্রাকচার এবং ফাংশন, এটা আমরা ডিটেলস আলোচনা করেছিলাম যে কিভাবে কি কাম, তার স্ট্রাকচার কি, কিভাবে কাজ করে, কেন ইম্পর্টেন্ট আমাদের স্পাইনাল কর্ড। তো আমরা আজকে বাকি অংশ আলোচনা করব সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। আমরা দেখছিলাম চ্যাপ্টার নাম্বার 2তে আমরা ছিলাম। এখানে আমরা গ্যাস্ট্রুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম, এটা আমরা আলোচনা করে ফেলছি। তারপরে আমরা এই যে ব্রেনে ছিলাম, ব্রেনের ভিতরে আমরা এখন আলোচনা শুরু করব। তো ব্রেনের আলোচনা করতে গেলে আমরা প্রথমে ব্রেনের একটা ফাংশন আলোচনা করে ফেলছি, সেটা কি স্পাইনাল কর্ড। তাহলে কেন্দ্রীয় সহায়তাতে দুইটা পার্ট ছিল, আমরা দেখছিলাম। একটা কি, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ডটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি এবং তোমরা জানো স্পাইনাল কর্ডের স্ট্রাকচার এবং ফাংশন ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই না? আমাদের প্রতিবর্তী ক্রিয়া, আমাদের স্বাভাবিক যেসব আমরা আচরণ করি, সে প্রম্পট যে আচরণগুলো, তাৎক্ষণিক যে তড়িৎ যে আচরণগুলো, সেগুলো আমরা দেখলাম যে স্পাইনাল কর্ডের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা নার্ভাস সিস্টেমের এর আগে আমরা দেখছিলাম ট্রি ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে এটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করা হয়েছে। যেমন নার্ভাস সিস্টেমকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কয়টা পার্ট? দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো আমরা স্পাইনাল কর্ড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা ব্রেন নিয়ে আলোচনা করবো এবং পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম নিয়ে আমরা পরে আসবো। তাহলে আমরা ব্রেন নিয়ে আলোচনা করতে গেলে আমরা কতগুলো কথা বলতেই হয় যে ব্রেন আসলে কি। আমরা তো জানি যে ব্রেন হচ্ছে মানুষের বুদ্ধি বা মানুষের আচরণ, এর পিছনে কি মানুষের বুদ্ধি বা যে আচরণের পিছনে কে কাজ করে? ব্রেন হচ্ছে কাজ করে। ব্রেনকে বলা হয় সেন্ট্রাল কন্ট্রোল অফ দ্য নার্ভাস সিস্টেম বা বডি বা হিউম্যান বিং। হিউম্যান বিংয়ের সেন্ট্রাল কন্ট্রোল কি? ব্রেন। তাহলে ব্রেনটা কি? আমরা এই যে দেখতেছি আমাদের মাথা, এই মাথার খুলির ভিতরে স্কালের ভিতরে যে বড় একটা অংশ, যেটা আমাদের নার্ভাস সিস্টেমের কেন্দ্রীয় যে অংশটা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি, সেটাকে আমরা বলতেছি ব্রেন বা আমাদের মস্তিষ্ক। তো এই মস্তিষ্কের ভিতরে দেখো অনেক নার্ভ ফাইবার নিয়ে এটা গঠিত ও বিভিন্ন ধরনের থট এবং সেন্ট্রাল কন্ট্রোল এই নিয়ন্ত্রণ করে কে? এই ব্রেন। তাহলে ব্রেন, হিউম্যান ব্রেন আসলে অত্যন্ত কমপ্লেক্স। আমরা বলে থাকি পৃথিবীতে বা ইউনিভার্সে, নট পৃথিবী, এই ইউনিভার্সে যত স্ট্রাকচার আছে, যত জিনিস আছে, সবচেয়ে কমপ্লেক্স হচ্ছে হিউম্যান ব্রেন। আমরা জানি হিউম্যান ব্রেন কিন্তু বেশি বড় একটা জিনিস না, তাই না? সে 1.5 কেজির মতো বা 1400 গ্রামের মতো বা 3 পাউন্ড সাধারণত এরকম হয়ে থাকে। মেলের ক্ষেত্রে একটু বড় হয়ে থাকে, ফিমেলের ক্ষেত্রে একটু সাইজটা ছোট হয়। তার মানে এই না যে সাইজ বড় হলেই তার বুদ্ধি বেশি বা সাইজ ছোট হলে তার বুদ্ধি কম, এরকম কিছু না কিন্তু। কারণ আমরা দেখছি মনীষীদের, বিভিন্ন মনীষীর আমরা ব্রেন অ্যানালিসিস করে দেখছি যে তাদের অনেকের ব্রেন কিন্তু অনেক ছোট ছিল, কম ছিল, সেই 1400 গ্রামেরও কম। যেমন আমরা আলবার্ট আইনস্টাইনের কথা যদি বলি, তাহলে দেখবো যে ওনার ব্রেন 1200 গ্রামের কাছাকাছি ছিল, কিন্তু উনি কিন্তু অনেক বুদ্ধিমান ছিলেন, অনেক আইকিউধারী ছিলেন, তাই না? তাহলে ব্রেনের যে পার্ট বা যে ব্রেনের যে কোয়ান্টিটি বা ব্রেনের যে ওজন, সেটার উপরে কিন্তু মানুষের বুদ্ধি নির্ভর করে না, তাই না? যদি তাই নির্ভর করতো, যেমন একটা হাতির ব্রেনের ওজন প্রায় 6 কেজি, তাহলে তো হাতি অনেক বুদ্ধিমান হতো, তাই না? বা তিমি অনেক বড় একটা 5 কেজি প্রায় তার ওজন, ব্রেনের ওজন, কিন্তু সেও কিন্তু আমাদের মতো এত বুদ্ধিমান না। তবে একটা জিনিস তোমরা জেনে রাখো যে হিউম্যানের ব্রেন যে বডি অনুপাতে কিন্তু হিউম্যানের ব্রেনের কোয়ান্টিটি সবচেয়ে বড়। মানে বডির তুলনায়, বডির সাথে যদি তুমি ব্রেনের রেশিও করো, তাহলে অবশ্যই হাতির চেয়ে মানুষের ব্রেনের রেশিওটা বেশি। সেক্ষেত্রে আমরা
মানুষকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট দিতে পারি ব্রেনের ক্ষেত্রে, বা ও তার যে কমপ্লেক্স এবং স্ট্রাকচারালি এবং ফাংশনালি যে অনেক একটা সফিস্টিকেটেড জিনিস, সেটা আমরা অবশ্যই বলতে পারি। তাহলে হিউম্যান ব্রেন কি আমরা বললাম যে এটা কমপ্লেক্স একটা, যে কোনো, দেখো আমি বলেই দিই সেখানে যে স্ট্রাকচার হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে কমপ্লেক্স স্ট্রাকচার কি হিউম্যান ব্রেন। এর চেয়ে বড় কঠিন মানে জটিল কোনো জিনিস নাই। দ্য হিউম্যান ব্রেন লার্জেস্ট ব্রেন অল অফ দ্য ভার্টিব্রেটস রিলেটিভ টু দ্য বডি। যত ভার্টিব্রেটস আছে বা মেরুদণ্ডী প্রাণী আছে তার রিলেটিভ সাইজ অফ বডির সাথে ব্রেনের যে তোমার প্রপোর্শন, সেই প্রপোর্শন যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখবো হিউম্যানের ব্রেন সবচেয়ে লার্জ বা বড় সাইজে। তো আমরা ওয়েটের ক্ষেত্রেও দেখবা যে এটার ওয়েট প্রায় 3 পাউন্ডের মতো। তো আসো আমরা এখন হিউম্যান ব্রেন তো কী কী কাজ করে আমরা এটা নিয়েও আলোচনা করবো, এবং তার কীভাবে আমরা ডিভাইড করি একটা হিউম্যান ব্রেনকে। তাহলে হিউম্যান ব্রেনের আমরা দেখলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে আমরা দেখলাম যে ব্রেন এবং স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে একটা অংশ, ব্রেন একটা অংশ। তো এই ব্রেনের যে আমাদের স্কালের ভিতর থেকে এই স্পাইনাল কর্ডের শেষ অবধি পর্যন্ত যে অংশটা আছে ব্রেনের, তারা সেই অংশটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ফোর ব্রেন, 2 নম্বর হচ্ছে মিড ব্রেন, আর 3 নম্বর হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, এই তিনটা অংশে আমরা ব্রেনকে ভাগ করছি। তো আমরা দেখি ফোর ব্রেন, এই যে ফোর ব্রেন আমরা যেটা বলছি টেরেনসেফালন অ্যান্ড ডায়ানসেফালন, এই ফোর ব্রেনটা কিন্তু আসলে আমরা মানুষের মস্তিষ্ক বলতে যা বুঝি, বিশাল বড় একটা অংশ যে বুঝি, সেটাই কিন্তু হচ্ছে এই উপরের অংশ, বা আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি ফোর ব্রেন। এই যে উপরের যে অংশটা সেরিব্রাল কর্টেক্স, তাই না, সেরিব্রাল কর্টেক্স, এটা প্রায় 2/3, মানে ব্রেনের 2/3 হচ্ছে কি, 2/3 হচ্ছে এই সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্স হচ্ছে 2/3 ব্রেনের। তো আমরা সেরিব্রাল কর্টেক্স নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখি যে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের খুলিটা শুরু হয়েছে যেখানে উপরের পার্টটা, সেটা যে পুরা যে এলাকা অংশ, যে পুরা 2/3 এরিয়া নিয়ে যে স্ট্রাকচারটা, সেটাকে আমরা বলতেছি যে সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্স। তো এখানে তার দেখো স্ট্রাকচারের ভিতরে কী আছে, এখানে অনেকগুলো জিনিস রয়েছে, যেমন অলফ্যাক্টরি, অপটিক, মানে আমরা স্বাদ এবং ঘ্রাণ, এটার মাধ্যমে আমাদের হয়ে থাকে যে ফোর ব্রেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেটারাল অ্যান্ড ভেন্ট্রিকাল, থার্ড ভেন্ট্রিকেল, এই অংশটা আমাদের কাজ করে থাকে। ব্রেনের এই অংশটা কী করে, অলফ্যাক্টরি এবং অপটিক, তাই না। অলফ্যাক্টরি হচ্ছে আমাদের ঘ্রাণ, এবং অপটিক হচ্ছে দেখা, শোনা, দেখা, এগুলোর কাজ করে থাকে কে, এই যে সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্সের বিভিন্ন পার্ট। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। দ্য ফোর ব্রেন কনসিস্ট অফ 2 সাবডিভিশন। ফোর ব্রেনের 2টা সাবডিভিশন আগেই দেখালাম আমরা, যে টেরেনসেফালন অ্যান্ড ডায়ানসেফালন। তো আমরা ফোর ব্রেনের টেরেনসেফালন নিয়ে আলোচনা করব। তো এই যে টেরেনসেফালন আলোচনা করতে গিয়ে আমরা বলবো কি, যে ব্রেনের সেই অংশটা হচ্ছে টেরেনসেফালন, যেটা মস্তিষ্কের উপরের অংশ, যেটা অনেক বড় একটা পার্ট জুড়ে আছে, সেটাকে 2/3 অফ দ্য ব্রেনের কতটুকু অংশ, 2/3 হচ্ছে এই সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্স আবার কতগুলো লোবে ভাগ করা, 4টা লোবে ভাগ করা মূলত। আমরা অনেক ব্রেন রিসার্চ নিয়ে অনেক আলোচনা আছে, আমরা আরও পরে আলোচনা করব, যেমন স্প্লিট কার্পাস ক্যালোসাম অ্যান্ড স্প্লিট ব্রেন ইন হিউম্যান। আমরা এই কথাটার সাথে আমরা অনেক সময় ডিলেমা আছে বা অনেক বিতর্ক আছে, যে কার্পাস ক্যালোসাম, আমাদের ব্রেন কিন্তু মূলত 2টা হেমিস্ফিয়ারে বিভক্ত, একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার, তাহলে এই 2টা গ্লর্ধ, যে মস্তিষ্কের যে 2টা গোলার্ধের ভাগ, সেই গ্লর্ধটা কার্পাস ক্যালোসাম নামে একটা জিনিস দিয়ে এটা 2টা অ্যাটাচড বা সংযুক্ত থাকে। এখন কোনো কারণে যদি কার্পাস ক্যালোসামটা নষ্ট হয়ে যায়, তাহলে কি একজন মানুষের ভিতরে 2টা ব্রেন কাজ করে? এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। বা আমাদের ব্রেনের কোঅর্ডিনেশনের কি কোনো সমস্যা হয়? তাহলে
আমরা দেখতেছি একটা ব্রেনের দুইটা পার্ট, একটা হচ্ছে বাম গোলার্ধ আর একটা ডান গোলার্ধ। এই ডান গোলার্ধ আর বাম গোলার্ধের ভিতরে কে কোঅর্ডিনেট করতেছে? কার্পাস ক্যালোসাম নামে একটা অংশ। এই যে কার্পাস ক্যালোসাম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা হবে? আমাদের একটা মানুষের ভিতরে কি দুইটা মন বিরাজ করবে? এরকম অনেক ধরনের কথা আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা মূলত এখন এই যে সেরিব্রাল কর্টেক্স, এটাকে 4টা লোবে ভাগ করা হয়েছে। এই 4টা লোবকে আমরা বলতেছি, একটা হচ্ছে ফ্রন্টিয়াল লোব, প্যারাইটাল লোব, অসিপিটাল লোব এবং টেম্পোরাল লোব। এই 4টা লোবে ভাগ করা হয়েছে। তো এগুলার আমরা স্ট্রাকচার এবং ফাংশনগুলো আমরা একটু দেখব। তো দেখো এই ফাংশনের ভিতরে কী কী করছে? প্রসেসিং সেন্সরি ইনফরমেশন, সংবেদী যে তথ্য আমি এখানে টাচ করলাম, এই তথ্যটা ব্রেনে চলে যাচ্ছে, তাই না? এই তথ্যটা, এই যে আমি এখানে টাচ করতেছি, টাচের তথ্যটা প্রসেস করতেছে কে? এই সেরিব্রাল কর্টেক্সের অংশটা। হ্যাঁ, ফাংশন অফ সেরিব্রাল কর্টেক্স, এখানে প্রসেস অফ সেন্সরি ইনফরমেশন। আগে হচ্ছে কন্ট্রোলিং মোটর ফাংশনিং। মোটর ফাংশনিং হচ্ছে যে ব্রেনের যে সিদ্ধান্তগুলো, সেগুলো কী হচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে কী হচ্ছে বিভিন্ন মাসেলে আসতেছে, তাই না? তাহলে সে কন্ট্রোল করতেছে, হাত আমি উঠাচ্ছি নামাচ্ছি, হাত উঠাচ্ছি নামাচ্ছি, তাই না? এটা আমি ভলেন্টারি, তাই না? ইচ্ছা করে করতেছি, এটা আমি হাত উঠাচ্ছি হাত নামাচ্ছি, হাত উঠাচ্ছি হাত নামাচ্ছি, তাহলে কি এটা হচ্ছে ভলেন্টারি, ইচ্ছাকৃতভাবে করতেছি। তাহলে এটাকে বলা হচ্ছে মোটর ফাংশনিং। তাহলে সেন্সরি ফাংশনিং হচ্ছে আমাদের যে তথ্যটা ব্রেনে যাচ্ছে, ব্রেন সেটা অ্যাসেস করে সে অনুযায়ী সিদ্ধান্ত তৈরি করে মাসেলকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে সেন্সরি ফাংশন। আর মোটর ফাংশন কি? মোটর ফাংশন হচ্ছে ব্রেনের যে সিগন্যাল বা ব্রেনের যে আমাদের যে ওয়ার্কিং যে সিগন্যাল বা ওয়ার্কিং যে তোমার মেসেজ, সেটাকে কোথায় সেন্ড করতেছে? বডির বিভিন্ন অংশে সেন্ড করতেছে। কী জন্য? অ্যাক্টিভ করার জন্য, অ্যাক্টিভিটি ডেভেলপ করার জন্য, তাই না? আমরা কি করব না করব সেই সিদ্ধান্ত কিন্তু দিয়ে দিচ্ছে কে? ব্রেন। কার মাধ্যমে? এই যে মোটর ফাংশনিং, মোটর নিউরনের মাধ্যমে এটাকে বিভিন্ন জায়গায় এটা আমাদের অ্যাক্টিং করার জন্য আমি হাঁটবো, তাই না? তাহলে আমার মোটর ফাংশনিং কীভাবে কাজ করবে? ওই স্পেসিফিক যে মাসেলগুলো আছে সেইগুলোকে সে উদ্দীপ্ত করবে, কোন মাসেলকে সে টেনে ধরবে, কোনো মাসেলকে সে রিল্যাক্স করবে, তাই না? কন্ট্রাকশন অ্যান্ড কি ফ্লেক্সিবল, তাই না? ফ্লেক্সিবল করে দিচ্ছে, আবার কন্ট্রাক্ট করতেছে। মানে কখনো সে এমনভাবে অ্যাক্টিং করতেছে মাসেলের উপরে, যাতে আমি একবার পা উঠাচ্ছি আবার নামাচ্ছি, উঠাচ্ছি আবার নামাচ্ছি, উঠাচ্ছি আবার নামাচ্ছি, এইভাবে কিন্তু আমি সামনে যাচ্ছি আবার পিছনে যাচ্ছি। এটা একটা কমপ্লেক্স একটা আমাদের আচরণ, তাই না? কিন্তু ব্রেন সেটা খুব সহজেই কিন্তু এটা আমাদেরকে ফাংশন করিয়ে থাকে। তো আমরা আরও কিছু ফাংশন দেখব, যেমন পারফর্মিং হায়ার অর্ডার ফাংশন সাচ অ্যাজ রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং। যেমন আমার যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এসে যায়, তাই না? তো আমাদের কি ব্রেনের এই অংশ মানে সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম, এটা আমাদেরকে কাজ করে থাকে বা এই ধরনের অ্যাক্টিং করে থাকে। কে? হায়ার যে আমাদের যে চিন্তা ভাবনা, রিজনিং, সেগুলো সলভ করে থাকে, প্রবলেম সলভিং বিভিন্ন ধরনের। এরপরে আমরা আসি যে এই যে আমরা একটা স্ট্রাকচার দেখাচ্ছি যে ফ্রন্টিয়াল লোব, প্যারাইটাল লোব, অসিপিটাল লোব আর টেম্পোরাল লোব, ব্রেনের 4টাও। উপরের যে অংশটাকে আমরা কি বলতেছি? টেরেনসেফালন বা সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সের 4টা লোব, এটা আমরা দেখলাম। আমরা আসি এখন সেরিব্রাল কর্টেক্সের প্রত্যেকটা অংশকে ফ্রন্টিয়াল লোব। তাহলে ফ্রন্টিয়াল লোব কি? সামনের যে অংশ, মস্তিষ্কের সামনের যে অংশ, এটাকে বলা হচ্ছে ফ্রন্টিয়াল লোব। এটা মূলত যে এটা কি করে দেখো, মোটর এরিয়াতে ব্রেন এটা কাজ করে। দ্য লোবস ফাংশন ইনভলিউন্টারি মাসেল মুভমেন্ট, মেমোরি, থিঙ্কিং, ডিসিশন মেকিং অ্যান্ড প্ল্যানিং। তাহলে দেখো মেমোরি আমাদের স্মৃতি, আমরা যা মনে রাখতে পারি সেটা আমাদের স্মৃতি, তাই না? অনেক দিন সেই আমরা কবে কি মুখস্থ করে রাখছি বা কবে কি দেখছি, সেগুলো কিন্তু আজও পর্যন্ত আমাদের মনে আছে। কি কারণে? এই ব্রেনের কারণে। ব্রেনের এই কোন অংশ? ফ্রন্টিয়াল লোব, সেগুলোকে স্টোর করে রাখছে, তাই না? মেমোরি, থিঙ্কিং, চিন্তা করে দেয়, সে চিন্তার কাছে, ডিসিশন মেকিং, আমি কি করব না, তাই না? যে আমার এখন কি করা উচিত, আমি কি ঘুমাবো না কি করব, এই যে ডিসিশন মেকিং কে দেয়? এই যে ফ্রন্টিয়াল লোব। অ্যান্ড প্ল্যানিং, আমাদের কাজ, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ সে আমাদেরকে কি করে? নিয়ন্ত্রণ করে, প্ল্যানিং করে দেয় কে? এই ফ্রন্টিয়াল লোব। এরপরে আসে প্যারাইটাল লোব।
প্যারাইটাল লোব দেখো রেসপন্সিবল রিসিভিং অ্যান্ড প্রসেস সেন্সরি ইনফরমেশন। তাহলে আমরা যে সেন্সরি ইনফরমেশনের কথা বারবার বলছি, এর আগেও তোমাদের বলছি যে সে কী করে, সেন্সরি ইনফরমেশনটা প্রসেস করে, যে সেটা অ্যাসেস করে সে কী করে, সে ডিসিশন দেয়, তাই না? কোন অংশটা এটা? প্যারাইটাল লোব, রেসপন্সিবল ফর রিসিভিং অ্যান্ড প্রসেসিং সেন্সরি ইনফরমেশন। আচ্ছা, দিস লোব অলসো কন্টেন দ্য সোমাটোসেন্সরি কর্টেক্স হুইচ ইজ এসেনশিয়াল ফর প্রসেসিং টাচ সেন্সেশনে, যে টাচ সেন্সেশনের জন্য কোন অংশ কাজ করে? এই প্যারাইটাল লোব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা আসি অসিপিটাল লোব। ব্রেনের আরেকটা সেরিব্রাল কর্টেক্সের আরেকটা অংশ হচ্ছে অসিপিটাল লোব বা পিছনের অংশ। অসিপিটাল লোব একদম পিছনের যে অংশটা, সেটাকে আমরা বলতেছি অসিপিটাল লোব। দেখো, রেসপন্সিবল রিসিভিং অ্যান্ড প্রসেসিং ভিজুয়াল ইনফরমেশন। আমরা যে দেখি, দেখার যে জিনিসটা, সেটা চোখের মাধ্যমে কোথায় চলে যায়? ব্রেনের পিছনের অংশে চলে যায়, এবং পিছনের অংশই কিন্তু আমাদের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। হ্যাঁ, আমরা যখন একটা বস্তু দেখে কিন্তু উল্টা দেখি, তাই না? চোখ যখন তাকে উল্টা দেখে, ব্রেন কিন্তু এটাকে আবার সোজা করে দেয়। এটা আমাদের কিভাবে করে? এটা অসিপিটাল লোবের মাধ্যমে, ব্রেনের অসিপিটাল লোবের মাধ্যমে এটা হয়ে থাকে। এখন দেখো, যদি আমাদের ব্রেনের অসিপিটাল লোবের কোনো অংশ যদি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা কোনো অবজেক্টের যে তোমার ভীষণের যে অবজেক্টের যে ইমেজগুলো তৈরি হবে, সেই ইমেজটা পারফেক্ট হবে না, স্প্লিট হবে, খণ্ডিত ইমেজ তৈরি হবে। সেটা পারফেক্ট পূর্ণাঙ্গ কোনো আমরা ইমেজ পাবো না। ইমেজ মানে হচ্ছে প্রতিবিম্ব, তাই না? আমরা যে দেখতেছি, যে আমি দেখতেছি, এটা কি একটা হচ্ছে ইমেজ তৈরি হয়, ইমেজ। সেই ইমেজটা ব্রেনে গিয়ে একটা ছবির মতো তৈরি করে। সেটার মাধ্যমে দেখো, আমি যদি, আমার চোখ যদি ঠিকমতো কাজ না করতো, তাহলে কিন্তু আমি কিছু দেখতে পারতাম, আমি তোমাদেরকে দেখতে পারতাম না, তাই না? তাহলে একজন দেখো চশমা দিয়ে কখনো অনেক মোটা চশমা ইউজ করে, সে যদি চশমাটা খুলে নেওয়া হয়, সে পৃথিবীর আর কিছুই দেখতে পায় না। তার মানে কি, কত আপেক্ষিক দেখো, এবং কত ইম্পর্টেন্ট দেখো আমাদের চোখটা। এই চোখ হচ্ছে এমন একটা জিনিস, ভেরি সেন্সিটিভ, যে সে ব্রেনকে হেল্প করতেছে দেখার জন্য, ক্যামেরা হিসেবে কাজ করতেছে। কে? আইস, ক্যামেরার মধ্যে ইমেজ তৈরি করে সে নার্ভাস সিস্টেমের মাধ্যমে, অপটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সে ব্রেনের পিছনের দিকে দিয়ে দিচ্ছে, অসিপিটাল লোবে দিয়ে দিচ্ছে। অসিপিটাল লোব কিন্তু এটা ইমেজকে মিনিংফুল করতেছে। এটা মানুষ, এটা গরু, না এটা কি ব্ল্যাকবোর্ড, নাকি এটা টেলিভিশন, নাকি কি, না অন্য কিছু, তাই না? সে কি করতেছে? এটা মিনিংফুল তৈরি করতেছে। কে? ব্রেন। এই কারণে ব্রেনকে বলা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল, তাই না? সবচেয়ে কমপ্লেক্স, আমি বললাম যে ইউনিভার্সের সবচেয়ে কমপ্লেক্স জিনিস কি? ব্রেন, হিউম্যান ব্রেন, অন্য ব্রেন না কিন্তু, হিউম্যান ব্রেন। তাহলে এটা ড্যামেজ যদি হয় কোনো কারণে একটা পার্ট, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি আমরা কোনো ইমেজ সঠিকভাবে দেখতে পাবো না, বা ইমেজের ভিতরে একটা ঘোলা হয়ে যাবে ইমেজটা, অথবা আংশিক আসবে, পুরাটা আসবে না। আচ্ছা, ডিসঅর্ডার অফ অসিপিটাল লোব ক্যান কজ ভিজুয়াল ইলুশন অ্যান্ড হ্যালুসিনেশন। তোমরা ইলুশন এবং হ্যালুসিনেশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ইলুশন হচ্ছে যে আমরা একটাকে বিকৃতভাবে দেখি, কোনো জিনিসকে একটু বিকৃতভাবে দেখি, যেমন দড়িকে, অন্ধকারের রাত্রে আমরা দড়িকে সাপ ভাবি, তাই না? বা আমরা জ্যামিতিক অনেক ইলুশন আছে, যে মোলাল্লার ইলুশন, তাই না? অনেক ধরনের ইলুশন। হ্যালুসিনেশন হচ্ছে যেগুলোর অস্তিত্ব নাই। সেটাও আমাদের যদি অসিপিটাল লোবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমরা উল্টাপাল্টা জিনিসপত্র দেখবো, যেগুলো বাস্তবেও কোনো বাস্তবে যার কোনো অস্তিত্ব নাই। এরকম জিনিসও কিন্তু আমরা আমাদের ভীষণে চলে আসবে। কি? যদি আমাদের ব্রেনের পিছনের অংশ বা এই অসিপিটাল লোব যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হবে। আচ্ছা, আর একটা পার্ট থাকে আমরা সেরিব্রাল কর্টেক্সের, সেটাকে বলা হচ্ছে টেম্পোরাল লোব। তো টেম্পোরাল লোবের দেখো, লোকেটেড ইনসাইড আওয়ার হেড টেমপ্লেটস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হিয়ারিং মেমোরি। আমরা শুনি, এই যে এই অংশটা দিয়ে না শুনি, হিয়ারিং মেমোরি, এখানেও মেমোরি আমরা দেখছিলাম কোন অংশ কাজ করে? ফ্রন্টাল লোব, তাই না? ফ্রন্টাল লোব, সামনের অংশ, সম্মুখ অংশ কিন্তু কাজ করতেছিল, তাই না? এই যে ফ্রন্টাল লোব, এখানেও কিন্তু মেমোরি কাজ করে, মেমোরি এখানেও আছে। আবার আমরা দেখলাম টেম্পোরাল লোব, এই যে নিচের অংশ, নিম্ন অংশ, এই নিম্ন অংশও কিন্তু কি কাজ করতেছে? মেমোরি, এই যে মেমোরি, ল্যাঙ্গুয়েজ, তাই না? মেমোরি, ল্যাঙ্গুয়েজ, ইমোশন, এইগুলা কিন্তু ফাংশন করে। কে করে? টেম্পোরাল লোবের কাজ। দ্য অডিটরি মানে শোনা, অ্যান্ড দ্য মেন এরিয়া রেসপেক্ট ফর প্রসেসিং অডিটরি ইনফরমেশন, হ্যাঁ, লোকেটেড উইদিন দ্য টেম্পোরাল লোব। তাহলে টেম্পোরাল লোবের মেন কাজ হচ্ছে, ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে শরীরের শোনা এবং শরীরের ভারসাম্য রক্ষা করা। এই দুটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ
এছাড়া মেমোরি আছে, তারপরে আছে আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ইমোশনও আছে। এগুলা কিন্তু ফাংশন করে থাকে কে? টেম্পোরাল লোব। তাহলে আমরা দেখতে পেলাম ব্রেনের সেরিব্রাল কর্টেক্স একটা বিশাল বড় একটা অংশ, ব্রেনের মেন বড় একটা অংশ। ব্রেন আমাদের অনেক বড় একটা অংশ। আমরা দেখলাম যে প্রায় 1400 গ্রামের মতো বা 3 পাউন্ডের মতো ওজন। এর অধিকাংশই কি? এই সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্সকে আমরা 4টা ভাগে ভাগ করলাম, 4টা লোবে ভাগ করলাম। একটা হচ্ছে টেম্পোরাল লোব, একটা হচ্ছে ফ্রন্টাল লোব, আর একটা হচ্ছে প্যারেটাল লোব, আর একটা হচ্ছে অসিপিটাল লোব। তাহলে অসিপিটাল লোবের আমরা অ্যাক্টিভিটি দেখলাম যে ভীষণ দেখার জন্য, এবং এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হয় আমরা দেখলাম। টেম্পোরাল লোব দেখলাম যে আমরা হিয়ারিংয়ের জন্য রেসপন্সিবল। আমরা ফ্রন্টাল লোবে দেখলাম যে আমাদের ব্রেন কিভাবে মোটর ফাংশন করে, সেঞ্চুরি ফাংশন করে। এরপরে মেমোরি, দীর্ঘদিন কোনো কিছু ধরে রাখার জন্য ফ্রন্টাল লোব যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? এভাবে আমরা দেখতে পাচ্ছি ব্রেনের বিভিন্ন অংশ বিভিন্নভাবে আমাদের জীবনকে স্বাভাবিক চলার জন্য প্রত্যেকটা পদে পদে ব্রেনের বিভিন্ন অংশ কাজ করে যাচ্ছে। তার মানে তারা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল, তারা হচ্ছে স্টিয়ারিং, নিয়ামক, আমাদের চালিকা শক্তি। সুতরাং এই ব্রেন সম্পর্কে আমাদের একটা অবশ্যই ক্লিয়ার কাট একটা নলেজ সবসময় থাকতে হবে। অ্যাজ এ সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী হিসাবে আমাদের ব্রেন সম্পর্কে একটা সুন্দর একটা সবসময় একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। এরপরে আমরা ব্রেনের এই অংশের আরও কিছু আছে, যেমন থালামাস, হাইপোথালামাস কী কী ভূমিকা পালন করে। হ্যাঁ, এরপরে আমরা মধ্য মস্তিষ্ক এবং নিম্ন মস্তিষ্ক নিয়েও তোমাদের সাথে আলোচনা হবে। তো তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।